হুম, যেন কি হয় আপনাদের ইয়াগুলা নোট ডাউন করে রাখতে পারেন। স্যার তারপরে আপনি কি ডেট লিখে রাখতেছেন না যে এই ডেটের এই লিংকটা ক্লাসের? স্যার আপনার ওই যে হ্যাঁ, হ্যাঁ, প্লে লিস্টে যেগুলা গিয়ে মানে আমাদের 297 ব্যাচের কিন্তু ভিডিও গুলা বেশি পাই নাই। মানে ২ টা মনে হয় না ভিডিও ১ টা ভিডিও। ভিডিও বেশি পান নাই, কারণ হচ্ছে মাঝখানে নেটওয়ার্কের ডিস্টার্ব ছিল, যার কারণে ক্লাসগুলা রেকর্ড করার পরে ওইগুলা আর ইয়া হয় নাই। আর আলাদা কোনো জি স্যার, আর স্ক্রিন আমাদের রেকর্ডার ব্যাচের দিয়ে নাম করি দিয়ে নাই, যার আলাদাভাবে কারণে ওইখানে ওইগুলা আর সেভ রাখতে পারি নাই। যাই হোক ওগুলো তো বেশি কঠিন ক্লাস না, কিন্তু নেক্সট ক্লাসগুলো একটু চেষ্টা করবেন স্যার। হুম, মেটা ডেসক্রিপশন দেওয়ার ক্ষেত্রে মেটা ডেসক্রিপশন হবে আপনার 150 থেকে 155 ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশনটা হবে। তো 150 থেকে 155 ক্যারেক্টারের মধ্যে যেহেতু ডেসক্রিপশন হবে, এর এর থেকে বাইরে যেন না হয়, মানে মেটা ডেসক্রিপশনটা যেন 150 থেকে 155 ক্যারেক্টারের বেশি যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে, যেন এইরকম ক্যারেক্টার দত মানে দত স্যার? এইরকম দত দত যেন চলে না আসে। কারণ মেটা ডেসক্রিপশন হচ্ছে এমন জিনিস, আমরা চাই মেটা ডেসক্রিপশনটা পড়ে মানুষ যেন বুঝতে পারে যে এই পেজের মধ্যে কি আছে। মোট কথা হচ্ছে একটা কি মানে ওভারঅল একটা বিষয় এই জায়গায় মানে তুলে ধরা, আমাদের টোটাল এই আর্টিকেলের মধ্যে কি আছে, যার এখানে মেটা ডেসক্রিপশনে তার সারাংশটা একটু তুলে ধরা, যে এই জায়গায় গেলে সে কি পাবে, কি নিয়ে আলোচনা করা হয়েছে। জাস্ট এটা 150 থেকে 155 ক্যারেক্টারের মধ্যে আপনাকে লিখতে হবে, যেন ভিজিটররা টাইটেলের পাশাপাশি, মানে গুগলে যখন কোনো কিছু তারা খুঁজবে তখন এরকম করে স্ক্রল করবে। আমরা কিন্তু ওয়েবসাইট গুলাতে কখন যাই, যখন আমরা কোনো সফটওয়্যার ডাউনলোড করতে চাই, তখন কিন্তু আমরা চার্জ দিয়ে এরকম, ধরেন আমি উইনরার ডাউনলোড লিখে চার্জ করলাম, তো লেখার পরে আমরা প্রথমে কোন বিষয়গুলা দেখি, প্রথমে কিন্তু আমরা মেটা টাইটেল গুলা পরে তারপরে ক্লিক করি। তো দেখেন উইনরার ডাউনলোড ফ্রি এন্ড সাপোর্ট, উইনরার ডাউনলোড ফ্রি এন্ড সাপোর্ট দুইটা, এরপরে কি কি আছে, বেটা বেটা 1 ফর উইন্ডোজ, মানে আমরা কিন্তু মেটা টাইটেল গুলা দেখে ডাবল আছে, ওটা কি একই কোম্পানি? দেখেন একই কোম্পানি। তো আমরা মেটা টাইটেল গুলা দেখেই কিন্তু ক্লিক করি, পাশাপাশি মেটা টাইটেলের পাশাপাশি অন্যরা কিন্তু মেটা ডেসক্রিপশনও পড়ে। সো মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন অবশ্যই সুন্দর করতে হবে, না হলে আপনার ওয়েবসাইট বা পেজ ফার্স্ট পেজে র্যাঙ্ক করার পরেও আপনার মেটা টাইটেল যদি সুন্দর না হয় বা মেটা ডেসক্রিপশন যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু ক্লিক কম পড়বে, মানে ভিজিটর আপনার ওয়েবসাইটে কম যাবে। এই জন্য মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনে বেশি গুরুত্ব দিতে হবে পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে। তারপরে দেখেন মেটা টাইটেলের মধ্যে যে কিওয়ার্ডটা আপনারা ইউজ করবেন, এইটার রিলেটেড কিওয়ার্ড 2টা অথবা 3টা ইউজ করবেন মেটা ডেসক্রিপশনের মধ্যে, এই জায়গার মধ্যে। মানে এখানে যে মেন কিওয়ার্ডটা ক্লায়েন্ট দিবে ওইটা ফোকাস করে তো আপনারা মেটা টাইটেল দিবেনই। তো মেটা টাইটেলে যে কিওয়ার্ডটা ইউজ করছেন ওই কিওয়ার্ডের রিলেটেড 2টা অথবা 3টা কিওয়ার্ড দিয়ে
মেটা ডেসক্রিপশনটা লিখতে হবে। আগে যেটা করা হতো 2018 বা 2017 এসইওতে মেটা টাইটেলে যে কিওয়ার্ডটা দেওয়া হতো ওই কিওয়ার্ডটা মেটা ডেসক্রিপশনে 2-3 বার ইউজ করা হতো। এখন ওইটা করা যায় না। এরকম করলে গুগল এটাকে স্প্যামিং হিসেবে ধরে, কারণ ছোট্ট একটা 150 থেকে 155 ক্যারেক্টারের ডেসক্রিপশনে আপনি যদি একটা কিওয়ার্ড বারবার ইউজ করেন তাহলে গুগল ওইটাকে এখন স্প্যামিং হিসেবে ধরে, যার কারণে র্যাঙ্ক দেয় না। সো এটা এখন মনে রাখতে হবে মেটা ডেসক্রিপশনে মেটা টাইটেলে যে কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে ওই কিওয়ার্ডের রিলেটেড কিওয়ার্ড মেটা ডেসক্রিপশনে 2টা অথবা 3টা ব্যবহার করতে হবে। তো রিলেটেড কিওয়ার্ড গুলো আমরা কিভাবে পাবো? উইনরার ডাউনলোড, সাপোজ এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। একেবারে নিচে যান, এখান থেকে যেগুলা রিলেটেড চার্জ দেখাচ্ছে গুগল, এখান থেকেও নিতে পারবেন, অথবা এখানে ক্লিক দেন, এই জায়গায় দেখাচ্ছে উইনরার ডাউনলোডের পরে আর কি কি লিখে চার্জ হয়, অথবা একটা স্পেস দেন। দেখেন স্পেস দিলে কিন্তু আমরা আরো অনেক সুন্দর কি রিলেটেড কিওয়ার্ড পাচ্ছি, সার্চ রেজাল্টে সাজেস্ট করতেছে। স্পেস দেন, হ্যাঁ, স্পেস দিলে আরো কি রেজাল্ট গুলা ভিন্ন ভিন্ন রেজাল্ট আসবে। তো এরপরে আপনি চাচ্ছেন যে উইনরার ডাউনলোডের আগে আর কোন কোন শব্দ লিখে গুগলে চার্জ হয়, মানে এটা হচ্ছে কিওয়ার্ডের আইডিয়া কিভাবে পাবেন বা রিলেটেড কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করেন। এই যে এই জায়গায় ক্লিক দিলাম, এই জায়গায় ক্লিক দেওয়ার পরে দেখেন যদি আসে, এখানে কিন্তু আসে নাই, উইনরার ডাউনলোডের আগে এই জায়গায় কিন্তু কোনো ওয়ার্ড আসে নাই, আসলে নিবেন, না আসলে নাই। তো এরপরে আমি চাচ্ছি উইনরার ডাউনলোডের মাঝখানে কোনো কিছু ওয়ার্ড লিখে কেউ চার্জ করে কিনা। এই যে দেখেন এই জায়গায় ক্লিক করলাম অথবা স্টার মার্ক দিলাম, দেখেন উইনরার এবং ডাউনলোডের মাঝখানে আর কোন কোন শব্দগুলো নিয়ে গুগলে চার্জ হয়। তো এভাবে আপনারা ক্লায়েন্টের মেইন কিওয়ার্ড যেটা ওইটার রিলেটেড 2-3টা কিওয়ার্ড এমনিতেই পেয়ে যাবেন। সো এখান থেকেই আপনাদের মানে এগুলা নিয়েই মেটা ডেসক্রিপশনটা তৈরি করতে হবে 150 থেকে 155 ক্যারেক্টারের মধ্যে। আর স্যার মেটা টাইটেলটা কত ক্যারেক্টার হবে? মেটা টাইটেল ক্যারেক্টার হবে কিছুক্ষণ আগেও বলছি 50 থেকে 50 থেকে 55 ক্যারেক্টার। 55। স্যার বলেন। বলতেছিলাম স্যার আমার এখানে স্যার কারেন্ট নাই তো, সকাল থেকে পিসির মানে ব্যাটারি ব্যাকআপ প্রায় শেষের মধ্যে, যদি ক্লাস থেকে চলে যায় স্যার রেকর্ডটা কাইন্ডলি আসতে কোনোভাবে শেয়ার দিন ইউটিউবে বা আপনাদের দেখে নিতে গত পারবো। ক্লাসের ভিডিওটা দেওয়া হয়েছে নাকি হয় নাই? হয়েছে স্যার। হয়েছে স্যার, দেওয়া হয়েছে। রেকর্ড ছাড়া স্যার পরবর্তী ক্লাসে বুঝতে অনেক অসুবিধা হবে, যেহেতু স্যার বিদ্যুৎ আসবে কিনা জানি না, গ্রামের দিকে থাকি তো অনেক সময় সারাদিন থাকে না স্যার। গত ক্লাসটা ছিল কত 12 তারিখ? জি স্যার। জি জি স্যার। দাঁড়ান তো, স্যার আপ হয়েছে স্যার, আমরা দেখছি।
তারপরে যদি মেটা ডেসক্রিপশন দেওয়াও না হয় তাহলে কিন্তু গুগল অটোমেটিক একটা মেটা ডেসক্রিপশন বসিয়ে দেয়, কিন্তু ওইটা কিন্তু রোবোটিক্স, অটোমেটিক একটা কি বসিয়ে দিবে। সো এটা তেমন ইনফরমেটিভ হবে না, যেহেতু সফটওয়্যারে করে ওইটা। সো এটা আপনারা কি দিবেন না। যেটা করতে হবে আমাদের ম্যানুয়ালি যে বিষয়গুলা বললাম ওই বিষয়গুলা স্যার মেনেই একটা মেটা ডেসক্রিপশন তৈরি করতে হবে। স্যার মেটা ডেসক্রিপশনের যে টাইটেল গুলা বলতে ওই যে ফার্স্টে যে উইনার ডাউনলোড ফ্রি এন্ড সাপোর্ট উইনার, ওই যে ডেসক্রিপশনের নিচে যে নীল কালারের যে দুইটা তিনটা টাইটেল দেওয়া আছে ওইগুলাকে বোঝাচ্ছে? সবগুলা হচ্ছে এগুলা আপনার মেটা ডেসক্রিপশন। মেটা টাইটেলের পরে আপনি যেগুলা বললেন আছে না একটা বা দুইটা টাইটেল ইউজ করা যাবে ডেসক্রিপশনে? বুঝি নাই। আপনি যে বললেন যে মেটা টাইটেলের থেকে একটা বা দুইটা টাইটেল ডেসক্রিপশনে ইউজ করা যাবে, সেই ওইটা কোনটা আমি বুঝতে পারছি না, ওইটা কোথায় বসানো হয়েছে? মেটা টাইটেলে যে কিওয়ার্ডটা ইউজ করবেন, মেন কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ডের রিলেটেড 2-3টা কিওয়ার্ড ইউজ করবেন। ওই 2-3টা কিওয়ার্ড দিয়ে এই মেটা টাইটেলটা লিখবেন, তাহলে এসইও ফ্রেন্ডলি হবে বলছি। বুঝতে পারছেন? জি স্যার। তারপরে কি আছে, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন পরে আছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ মানে আমরা এখানে যা কিছু আলোচনা করতেছি অন পেজ এসইওর ক্ষেত্রে বা অন পেজ এসইওর কাজ করার সময় এই বিষয়গুলা কিন্তু আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। যদি অন পেজে একটি ওয়েবসাইট যদি অন পেজে এরর থাকে তাহলে ওই ওয়েবসাইট র‍্যাঙ্ক করবে না। আপনার ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট ডিজাইন যত সুন্দর হোক, অফ পেজ এসইও যত সুন্দর হোক, যদি অন পেজের মধ্যে কোনো রকম ঝামেলা থাকে তাহলে ওই ওয়েবসাইট র‍্যাঙ্কে আসবে না। আচ্ছা স্যার, অফ পেজ এসইওর কাজ কি করতে হবে অফ পেজে? আমরা অফ পেজ এসইওতে আলোচনা করব এটা, যেহেতু অন পেজ নিয়ে আলোচনা করতেছি। তো অন পেজ নিয়ে আজকে কথা বললে, অফ পেজের কাজ হচ্ছে মার্কেটিং করা। অন পেজ করা হয় সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পাওয়ার জন্য, অফ পেজ করা হয় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিজিটর পাওয়ার জন্য। পার্থক্য এটাই। অফ পেজ হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ওয়েবসাইটের লিংক রেখে আসা, যেন মানুষ ওই জায়গায় গিয়ে আমাদের ওয়েবসাইটটা দেখে যে কি কি সার্ভিস দেওয়া হয়, তারপর ওইখান থেকে যেন ভিজিটর চলে আসে, এই জন্য অফ পেজ এসইও করা হয়। হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ হচ্ছে S1 থেকে শুরু করে S6 পর্যন্ত। তো এখন S1 থেকে S6 পর্যন্ত তো এই হেডিং ট্যাগ গুলা সচরাচর ইউজ হয় S1 থেকে S3 পর্যন্ত, বাকিগুলা কম ইউজ হয় একটি ওয়েবসাইটে। তো এখন H1, H2, H3। H1 হচ্ছে সার্চ ইঞ্জিন বট খুব আপন মনে করে H1 ট্যাগকে, মানে গুরুত্ব একটু বেশি দেয় বা সহজে চেনে থাকে H1 ট্যাগকে। এরপরে S2 ট্যাগ, এরপরে S3 ট্যাগ, এরপরে S4, S5, S6। মানে হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন বট প্রথমে গুরুত্ব দেয় হচ্ছে S1 কে, S1 ট্যাগ গুলাকে, এরপরে গুরুত্ব দেয় S2, এরপর S3, এভাবে পর্যায়ক্রমে S6 পর্যন্ত। তো আপনারা দেখবেন
যখন একটি ওয়েবসাইটে পোস্ট করা হয়, আমি ব্যাকে যাই, পোস্ট করলাম যে পোস্ট থেকে অ্যাড নিউজ। স্যার আমরা তো দেখতে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার করতেছি। এই যে পোস্ট থেকে অ্যাড নিউটে গেলাম। নেটওয়ার্ক একটু স্লো। দেখেন এই জায়গায় লিখলাম, এই জায়গায় লিখলাম, এগুলো বড়, এগুলা ছোট। এটা টাইটেল, এটা ডেসক্রিপশন। ওয়ার্ডপ্রেসের থিমগুলাতে ডিফল্ট অবস্থায়, মানে থিমগুলা যারা তৈরি করে ডিফল্ট অবস্থায় এরা এই টাইটেলটা যেটা হবে ওইটা S1 ট্যাগ দিয়ে রাখে, যার কারণে H1 ট্যাগটা হচ্ছে কি বড়, ডেসক্রিপশনের তা ছোট। কারণ হচ্ছে সহজে বোঝার উপায় হচ্ছে আরো H1 টা কি হয় বড় হয়, S2 টা একটু ছোট হয়, তার থেকে আরো S3 টা ছোট হয়, এভাবে কি S6 পর্যন্ত একেবারে এটা একেবারে ছোট সাইজ। তো এটা আমাদের সাইজ দেখাটা মেইন বিষয় না। স্যার এই অপশনটাতে কোন অপশন থেকে গেলেন? এটা একটু আগে থেকে দেখাবেন একটু। মাইক্রোফোন গুলা মিউট করেন, আমি আবার রিপিট করব। থ্যাংক ইউ। পোস্ট থেকে অ্যাড নিউতে গেলাম, পোস্ট থেকে অ্যাড নিউ। স্যার এখানে যে টাইটেলটা আমরা দিচ্ছি এটাই কি স্যার মেটা টাইটেল? এটা হচ্ছে আমরা পোস্ট লিখতেছি, পোস্ট। এটা হচ্ছে পোস্টের টাইটেল, এটা মেটা টাইটেল না। এটা হচ্ছে মানে পেজের পোস্ট স্যার, আমরা যে আমাদের ওয়েবসাইটের একটা পেজের পোস্ট আর কি। না, পেজের পোস্টের জন্য যেতে হলে আপনাকে, আপনারা এই যে পেজ, এটা হচ্ছে পেজ, এটা হচ্ছে পোস্ট। পেজের তা আলাদা, পোস্টের তা আলাদা। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখছি ওইটা হচ্ছে পেজের, মানে এগুলা হচ্ছে পেজের। আর যখন আমরা কোনো আর্টিকেল পড়ব, মানে সচরাচর ওয়েবসাইটে পোস্ট থাকে না, পোস্ট, এই যে কি হলো এটা?
স্যার এখানে পোস্টে H1 ট্যাগ বলতে এইরকম বোঝায় না, যেটা ওই আমাদের মাঝে মধ্যে খবরের কাগজে দেখা যায় যে আজকের তাজা খবর এই সরিয়াটা বড় হাতের দিছে, এটাতে বোঝাচ্ছে তাই না স্যার? নেটওয়ার্কটা একটু স্লো করতেছে। এটা হচ্ছে ওয়েবসাইটের পোস্ট, এইগুলা হচ্ছে পেজ। এখানে আমি আপনাদের হেডিং ট্যাগ বোঝানোর সময় যেটা দেখাচ্ছি, এই যে দেখেন পোস্টের টাইটেলটা কিন্তু অটোমেটিক এটা বড়, এইগুলা ছোট। তো আমি বলছিলাম ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে, ওয়ার্ডপ্রেসের টিম যারা তৈরি করে, টিম নিয়ে যারা কাজ করে, ডেভেলপাররা পোস্টের টাইটেলে যে ট্যাগটা দেয়, তারা যেভাবে থিমগুলা তৈরি করে, মানে ওয়ার্ডপ্রেসের যে থিমগুলা তৈরি করা হয়, এরা ডিফল্ট অবস্থায় পোস্টের টাইটেল H1 ট্যাগ দিয়েই রাখে। কেন? কারণ আমরা কিছুক্ষণ আগেও বলছিলাম টাইটেল তৈরি করার সময় আমাদের মেইন কিওয়ার্ড থাকতে হবে টাইটেলের মধ্যে। তো মেইন কিওয়ার্ড কেন দিতে হয়? মেইন কিওয়ার্ড দিতে হয়, আমি বলছিলাম গুগলের সার্চ ইঞ্জিন বট H1 ট্যাগকে বেশি গুরুত্ব দেয়, এরপরে H2, এরপরে H3, এভাবে H6 পর্যন্ত, মানে সব সাইটে আপন মনে করে হচ্ছে H1 ট্যাগকে। তো যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ করে ওয়েবসাইটটা র্যাঙ্ক করানোর জন্য, সো আমাদের টার্গেট যে কিওয়ার্ড থাকবে ওই কিওয়ার্ডটা এই জন্যই আমরা টাইটেলে ইউজ করি। কারণ আমরা জানি যে টাইটেলে হচ্ছে পোস্ট থেকে অ্যাড নিউতে যা টাইটেলে অটোমেটিক ওয়ার্ডপ্রেসে ওইটা কি টাইটেলটা H1 ট্যাগে থাকে। এবার বুঝতে পারছেন? জি স্যার। যেহেতু আমরা জানি H1 ট্যাগ হচ্ছে সার্চ ইঞ্জিন বটের অনেক আপনজন, বেশি, মানে H6 পর্যন্ত যতগুলা ট্যাগ আছে গুরুত্ব দেয় হচ্ছে H1 ট্যাগকে। সো এই জন্য আমরা H1 ট্যাগে আমাদের মানে টাইটেলে আমাদের মেইন কিওয়ার্ড এই জন্য ইউজ করি। আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো কোয়েশ্চন নাই। এরপরে দেখেন কিওয়ার্ড রেশিও।
খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আগে একটি আর্টিকেল লেখার সময়, ধরেন এটা আর্টিকেল দ্য বেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস ফর অ্যামাজন। আর্টিকেল লেখার সময় আগে যেটা করা হতো, একটি কিওয়ার্ড বারবার পুট করা হতো, একটি কিওয়ার্ড দিয়ে ফোকাস করে বারবার কি একটা আর্টিকেল লেখা হতো, কারণ টার্গেট থাকে ওই কিওয়ার্ড দিয়ে যেন আমরা র্যাঙ্ক করতে পারি। গুগল যেহেতু 2020-এ এসে তার অ্যালগোরিদম চেঞ্জ করছে, ন্যাচারালি দেখে জিনিসটা আসলে আপনার আর্টিকেলটা ভিজিটরদের কোনো ইনফরমেশন দিচ্ছে কিনা, নাকি শুধুমাত্র নামে মাত্র এসইও ফ্রেন্ডলি করা হয়েছে কিওয়ার্ড ফোকাস করে, এই জিনিসটা কিন্তু গুগল এখন বুঝে। সো যখন ওয়েবসাইট তৈরি করবেন বা ওয়েবসাইটে আর্টিকেল দিবেন, লেখাগুলা যদি মানে এই লেখাগুলা আর্টিকেলের কন্টেন্টগুলা যদি আর আপনি কি কাজ করতেছেন আমরা দেখতে পাচ্ছি না। আর্টিকেলে আগে যেটা করা হতো, মানে আর্টিকেল লেখার সময় ওয়েবসাইটে আগে যেটা করা হতো, এই ডেসক্রিপশন গুলোর মধ্যে একটা কিওয়ার্ড বারবার ফোকাস করা হতো এসইও ফ্রেন্ডলি করার জন্য, যেন তাদের এই আর্টিকেলটা যেন র্যাঙ্ক হয় বা পেজটা যেন র্যাঙ্ক হয়। স্যার ওই যে পাবলিশড বাই এই মানে সেপ্টেম্বর 23, 2020 এটা কি লিখে দেওয়া লাগছে না এটা অটোমেটিক চলে আসছে? অটোমেটিক চলে আসছে। আগে যেটা করা হতো কিওয়ার্ড ফোকাস করে ওই একটা কিওয়ার্ডকে বারবার ডেসক্রিপশনে ফোকাস করা হতো র্যাঙ্ক করার জন্য বা র্যাঙ্ক পাবার জন্য, কিন্তু বর্তমানে এখন এটা করা যাবে না। কিওয়ার্ড রেশিও বলে একটা কথা আছে, আপনি যদি একটা 200-300 ওয়ার্ডের ডেসক্রিপশনে আপনারা যদি একটা কিওয়ার্ড বারবার ফোকাস করে ডেসক্রিপশন লিখেন, সেন্টেন্স গুলা তৈরি করেন, তাহলে গুগল আপনাকে কি ওই পেজটাকে বা ওই আর্টিকেলটাকে র্যাঙ্ক করে দিবে না। গুগল জানে যে ওই যে আপনারা ফাইবারে গিগ তৈরি করার সময় যখন ডেসক্রিপশনের মধ্যে একটা ওয়ার্ড বেশি ইউজ হবে, তখন কিন্তু আপনাকে নেক্সট স্টেপে যেতে দেয় না ফাইবার, মনে আছে? জি স্যার। এই জন্য গুগলও কিন্তু এটা বুঝে যে আপনার ডেসক্রিপশনে আপনি কোন জিনিসটাকে বেশি ফোকাস করতেছেন, যার কারণে সে কিন্তু র্যাঙ্কে নিয়ে আসবে না, আপনার আর্টিকেল বলেন আপনার পেজ বলেন। এই জন্য আমাদের যেটা করতে হবে, কিওয়ার্ড রেশিও যেটা ওইটা আমাদের মেনটেন করতে হবে। তো এখন নিয়ম হচ্ছে প্রতি 500 ওয়ার্ডে আপনি একটা মানে আপনি যে কিওয়ার্ডটা ফোকাস করছেন টাইটেলে ওই কিওয়ার্ডটা আপনি একবার ইউজ করবেন। এরপর তার রিলেটেড কিওয়ার্ড যেগুলো আছে ওই রিলেটেড কিওয়ার্ড দিয়ে ডেসক্রিপশন লিখবেন। মোট কথা হচ্ছে আপনার মেইন যে কিওয়ার্ডটা ওইটা বারবার এই আর্টিকেলের ডেসক্রিপশনের মধ্যে ফোকাস করা যাবে না, গুগল যেন ধরতে না পারে আপনাকে আপনি ওই কিওয়ার্ডটা টার্গেট করে র্যাঙ্ক করতে চাচ্ছেন। তো যেটা করতে হবে আমাদের মেইন কিওয়ার্ডের রিলেটেড কিওয়ার্ড দিয়ে আমাদের ডেসক্রিপশন দিতে হবে এবং ভিজিটরদের ইনফরমেশন দিতে হবে লেখার মাধ্যমে। মানে প্রতি 500 ওয়ার্ডে আপনারা একটা মেইন কিওয়ার্ড ইউজ করবেন। যদি হয় 1000 ওয়ার্ড আর্টিকেল, তাহলে আপনি 2 বার ইউজ করেন, কোনো সমস্যা হবে না। আর যদি 700 ওয়াট 800 ওয়াট এরকম হয়, তাহলে বেটার হয় আপনি একবার ইউজ করেন, তারপরেও আপনি একবার ইউজ করেন আপনার মেইন কিওয়ার্ড। 2 বার ইউজ করা যায়, কিন্তু কি ওইটা করলে
তারপরেও একটা সন্দেহ থেকে যায় যে গুগল কি ধরতে পারতেছে কিনা আমার মেন কিওয়ার্ডটা, মানে আমার গুগল কি এটাতে যে দুইটা কিওয়ার্ড 700 বার আর্টিকেলে দুইটা কিওয়ার্ড যে ফোকাস করা হয়েছে এটা কি গুগল বুঝতেছে কিনা একটা ভয় কাজ করে। যার জন্য সিকিউর থাকার জন্য আপনারা কি করবেন, প্রতি 500 ওয়ার্ডে আপনারা কিওয়ার্ডটা একবারে ইউজ করবেন, তাহলে আমরা আমাদের কন্টেন্টটা বা আমাদের ওয়েবসাইটটাকে কি সেভ রাখতে পারবো এবং র্যাঙ্ক করাতে পারবো গুগলের নিয়ম মেনে। মোট কথা আছে, নিয়মের বাইরে একটা কাজও আপনারা করবেন না। নিয়মের বাইরে যদি আপনারা কাজগুলা করেন তাহলে আমাদের ওয়েবসাইটে কি অন পেজে এরর থাকার সম্ভাবনা থাকে। আর আপনাদের বলেই দিছি, অন পেজে এরর থাকলে সেই ওয়েবসাইটের যত ব্যাকলিং স্ট্রাকচার ভালো হোক, কোডিং স্ট্রাকচার ভালো হোক, ডিজাইন ভালো হোক, ওইটা র্যাঙ্ক করবে না। এই জন্য আমরা অলওয়েজ ট্রাই করব গুগলের নিয়ম মেনে, তাদের অ্যালগোরিদমের নিয়ম মেনে আমরা সার্ভিসগুলা বা পেজগুলা অপটিমাইজ করব। কন্টেন্ট অপটিমাইজেশন, কন্টেন্ট অপটিমাইজেশন যখন আমরা প্র্যাকটিক্যালি দেখব তখন আমরা এটা বুঝাবো। এখন বুঝালেও আপনারা বুঝবেন না। এটাতে কন্টেন্ট অপটিমাইজেশনের ক্ষেত্রে এটা যেহেতু প্র্যাকটিক্যাল কাজ, এটা আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন যে কিভাবে ইওস এসইও বলে দিবে আপনাদের যে এই জায়গায় ঠিক করলে আপনার পেজটা কি এরর থাকবে না, বা এই জায়গায় আপনার কিওয়ার্ড বসালে আপনার পেজটাতে এরর থাকবে না। এরকম মানে এখানে ইওস এসইও যখন সিগন্যাল দিবে রেড, ইয়েলো, গ্রিন, এরকম সিগন্যাল যেগুলা দিবে ইওস এসইও সবগুলা আমাদের গ্রিন করতে হবে। মানে সবগুলা গ্রিন হলে আমরা কি করব, ক্লায়েন্টকে কাজটা ডেলিভারি দিব। মানে যতক্ষণ পর্যন্ত আমরা সবগুলা জিনিস এরর গুলা বা যে যে বিষয়গুলা ইমপ্রুভমেন্টের প্রয়োজন হবে ওই বিষয়গুলা ঠিক করে দিয়ে সবগুলা গ্রিন সিগন্যাল করে, মানে গ্রিন কালার যখন ইওস এসইও দেখাবে তারপরে আমরা কাজটা ডেলিভারি দিব। তো ওইগুলা প্র্যাকটিক্যালি করলে তারপর বুঝবেন। ইমেজ অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, ইমেজটা যেন 100 কিলোবাইটের বেশি না হয়, এটাও আমাদের কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে। ঠিক আছে, ইমেজের কোয়ালিটি ভালো থাকতে হবে, ঠিক আছে, কিন্তু ইমেজটা যেন 100 কিলোবাইটের বেশি না হয়, এভাবে আমাদের পোস্টে ইমেজটা আপলোড দিতে হবে। কারণ আমরা আরে নোটপ্যাডটা এটা নোটপ্যাড শেয়ার করাই আছে, ওই যে ইমেজ অপটিমাইজেশন। স্যার ইমেজ স্যার কই থাকে স্যার? ইমেজ আপনারা পোস্টের মধ্যে দেখেন না, ইমেজ প্রতিটি পোস্টের মধ্যে ফিচার ইমেজ হিসেবে একটা থাকে না? এটা এমন না যে একটি পোস্টের মধ্যে শুধুমাত্র একটা ইমেজ থাকবে। এটা নির্ভর করবে আপনার পোস্টটা কি রিলেটেড, এটার উপর নির্ভর করে প্রতিটা সাবটাইটেলের জন্য কেউ কেউ ইমেজ ইউজ করে অনেকগুলা, আর কেউ কেউ শুধু ফিচার ইমেজ ইউজ করে। তো এখন যদি আমাদের ইমেজগুলো যদি একটা যদি 1 MBও ধরেন, এরকম ইমেজ যদি আপনারা আপলোড দেন ওয়েবসাইটের মধ্যে, তাহলে ওই ইমেজের লোডিং স্পিড কিন্তু কম হবে, মানে লোড নিতে টাইম লাগবে। স্যার ধরেন আপনি একটি ওয়েবসাইটে আপনারা মাইক্রোফোন গুলা মিউট করেন, কোয়েশ্চন গুলা এরপরে করিয়েন, আমি কিছুক্ষণ পর শেষ করে দিব।
আমরা যদি একটি ওয়েবসাইটে 50টাও পোস্ট করি, ওই 50টা পোস্টে যদি একটি ইমেজ 1 MB হয়, তাহলে কত MB হচ্ছে? 50টা পোস্টের জন্য আমি যদি সর্বনিম্ন একটা ইমেজও ধরি, তাহলে কিন্তু 50টা ইমেজের জন্য 50 MB হচ্ছে, মানে 50 MB দখল করতেছে। তো এখন এভাবে যেহেতু একটি ওয়েবসাইট আমরা লাইফ টাইম ইউজ করব, তো লাইফ টাইম ইউজ করতে হলে বা 4-5 বছরে কয়টা ইমেজ হবে? তো যদি আপনি এগুলা কম্প্রেস না করেন, ইমেজগুলার সাইজ যদি না কমান, তাহলে আপনার সাইট অনেক বেশি টাইম নেবে লোড হতে, যার কারণে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে না। কারণ সাইটের লোডিং স্পিডটাও হচ্ছে গুগলের একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। মানে যে সাইট লোড নিতে বেশি সময় নেয়, এরকম ওয়েবসাইট গুলা গুগল র্যাঙ্ক করিয়ে দেয় না। তো যার কারণে এই ইমেজ অপটিমাইজেশন আমাদের কি ভালোভাবে খেয়াল করতে হবে। আর আমরা আলোচনা করব যে কিভাবে কোন টুলসের মাধ্যমে আমরা ইমেজগুলা কম্প্রেস করতে পারি। এরপরে আসতেছে গুগল ওয়েবমাস্টার সাবমিশন বা গুগল ওয়েবমাস্টার টুল, যাই বলেন না কেন। এই জিনিসটা তখনই করতে পারবেন যখন ওয়েবসাইট ফুল অপটিমাইজ করা শেষ হবে, ওয়েবসাইটের সবগুলা পেজ অপটিমাইজ করা শেষ হবে, ওয়েবসাইটে কন্টেন্ট থাকবে পর্যাপ্ত পরিমাণ। মোট কথা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কাজগুলা সবগুলা ফুলফিল হওয়ার পরে আমরা গুগল ওয়েবমাস্টার টুল এর কাজ করব। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের। আমি একটা দোকান তুলতেছি নতুন অবস্থায়, দোকানটার এখনো ডেকোরেশন তৈরি করা হয় নাই বা ডেকোরেশন করা হয় নাই, শুধুমাত্র এখনো দোকানটার কাজ চলতেছে। তো এই অবস্থায় আমি কিন্তু ওই জায়গায় ব্যানার টাঙিয়ে দিব না, দোকানের ব্যানার যে এই জায়গায় এই সার্ভিসগুলো দেওয়া হয়। মানে আমি কিন্তু চাচ্ছি আমার দোকানটা ফুল রেডি হওয়ার পরে তারপর যেন ভিজিটররা আমার দোকানে চলে আসে কোনো কিছু কেনার জন্য। কারণ যখন আপনার দোকানটা রেডি না হওয়া অবস্থায় যখন ক্লায়েন্ট আসা শুরু হবে, তখন কিন্তু এরা বলবে যে এই দোকানটা কি ডেকোরেশন সুন্দর না, এই সেই বলবে। তো যার কারণে এইটা যেন না হয়, ওয়েবসাইটটাও যদি একটা দোকান হিসেবে আমরা তুলনা করি, তো সব ডেকোরেশন কমপ্লিট করার পরে তারপরে আমরা গুগল ওয়েবমাস্টারে আমাদের ওয়েবসাইটটা সাবমিট করব, যেন সার্চ ইঞ্জিন থেকে ভিজিটরগুলা চলে আসে। আর এই কাজগুলা কমপ্লিট না হওয়া অবস্থায় আপনি যদি গুগল ওয়েবমাস্টারে আপনার ওয়েবসাইট সাবমিট করেন, তাহলে সার্চ ইঞ্জিন বট যখন আপনার ওয়েবসাইটে ভিজিট করা শুরু করবে, তখন কিন্তু ব্যাড রিভিউ নিয়ে চলে যাবে। কেন? কারণ আপনার ওয়েবসাইট এখনো রেডি না, পর্যাপ্ত পরিমাণে আর্টিকেল নাই পড়ার মতো। তো এইরকম যখন এরর পাবে সে, তখন এটাকে যখন ব্যাড রিভিউ করবে বা ব্যাড রিভিউ নিয়ে যখন চলে যাবে, তখন আপনি যে কিওয়ার্ড টার্গেট করে এসইও করতে চাচ্ছেন, ওই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক পাবেন না। কেন? কারণ সার্চ ইঞ্জিন বট অলরেডি জেনেই গেছে আপনার ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমাণের কন্টেন্ট নাই, সাইটের ডিজাইন স্ট্রাকচার ভালো না, যার কারণে সে আর আপনার এখানে আসতে চাইবে না। তো এই জন্য গুগল ওয়েবমাস্টার টুলটা সাবমিট করতে হয়। গুগল ওয়েবমাস্টারে আমাদের ওয়েবসাইটটা সাবমিট করতে হয় এই কাজগুলা করার পরে, মানে সব পেজ অপটিমাইজেশন কমপ্লিট করার পর বা এই পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট দেওয়ার পর। এরপরে 8 নাম্বারে যেটা আছে robot.txt বা robot.txt, যাই বললেন না কেন, এটা robot.txt, রোবট, এটা শুধুমাত্র সার্চ ইঞ্জিন বটের রোবটের জন্য কি প্রযোজ্য।
allow এবং disallow এই দুইটা কমান্ডের মাধ্যমে রোবট ডট টেক্সট ফাইল তৈরি করা হয়। ধরেন আমার ওয়েবসাইটে 20টা পেজ আছে, 20টা পেজ থেকে 15টা পেজ অপটিমাইজ করা হয়েছে, 5টা পেজ অপটিমাইজ করা হয় নাই। তার মানে আমি চাচ্ছি 15টা পেজ সার্চ ইঞ্জিন বটকে দেখাবো, বাকি 5টা পেজ যেগুলো অপটিমাইজ করা হয় নাই ওই 5টা পেজ আমি দেখাবো না, বা সার্চ ইঞ্জিন বট যেন আসতে না পারে এরকম একটা কমান্ড দিয়ে রাখবো। তো এই জন্য রোবট ডট টেক্সট ফাইলের মধ্যে আপনি যে পেজগুলা দেখাতে চান ওই পেজগুলা কি এলাও করে দিতে হবে পেজের লিংক সহ। আর যে পেজগুলা আপনি দেখাতে চান না বা সার্চ ইঞ্জিন বট যে পেজগুলাতে আসতে পারবে না এরকম যে কমান্ড দিবেন আপনি, ওইখানে ডিসএলাও করে দিয়ে দিবেন। তারপরে ওই পেজগুলাতে সে সার্চ ইঞ্জিন বট আর আসতে পারবে না। মানে এলাও এবং ডিসএলাও এই দুইটার মাধ্যমে রোবট ডট টেক্সট ফাইল কি করতে হয়, ক্রিয়েট করতে হয়। সাইট ম্যাপ, তো সাইট ম্যাপ হচ্ছে সেই জিনিস, গত ক্লাসে আমরা ইওস নিয়ে যেহেতু আলোচনা করছি, তো আপনারা জানেন যে ইওস প্লাগইনের মাধ্যমে আমরা অন পেজ এসইওর কাজ করতে পারি ইওস এসইওর মাধ্যমে। তো আমরা যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইওস এসইও যখন ইনস্টল করব তখন অটোমেটিক একটা সাইট ম্যাপ তৈরি করবে ইওস এসইও। ওই সাইট ম্যাপটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যতগুলা পেজ আছে, যতগুলা পোস্ট আছে, যতগুলো ইমেজ আছে, যাই থাকুক না কেন সবগুলা জিনিসকে সে সাইট ম্যাপের ভিতরে একটা ফোল্ডারে সে সব ইনফরমেশন গুলা জমা করে রাখে। তো সার্চ ইঞ্জিন বট আমাদের ওয়েবসাইটে যে যে ইনফরমেশন গুলা আছে ওই ইনফরমেশন গুলা সাইট ম্যাপ থেকে নিয়ে সার্চ রেজাল্টে দেখায়। মানে আমাদের ওয়েবসাইটে যা যা ইনফরমেশন আছে ওইগুলা সাইট ম্যাপে জমা হয় এবং সার্চ ইঞ্জিন বট সাইট ম্যাপ থেকে ডাটাগুলো নিয়ে সার্চ রেজাল্টে দেখায়। তো আপনাদের অলরেডি গত ক্লাসে বলাই হয়েছে যে অন পেজ অপটিমাইজেশন আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে করতে পারবো তখনই যখন ইওস এসইও প্লাগইনটা আমরা অ্যাড করব আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে। তো ইওস এসইও না থাকলে আপনি অন পেজের কাজ কমপ্লিট করতে পারবেন না, সাইট ম্যাপও তৈরি হবে না, সার্চ ইঞ্জিন বটও আমাদের ওয়েবসাইটটাকে চিনতে পারবে না। তো এইগুলা মেনে যখন আমরা পেজগুলা অপটিমাইজ করব তখন কিন্তু আমাদের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট হবে ফুল অন পেজ এসইওর কাজ কমপ্লিট হবে। এবার ক্লিয়ার? বলেন। স্যার আমি ওই যে 6 নাম্বারটা মানে মানে প্র্যাকটিক্যালি বুঝতেছি না, মানে ওই ইমেজ গুলা আমরা এখনো প্র্যাকটিক্যাল ক্লাসে যাই নাই। ঠিক আছে, তখন প্র্যাকটিক্যাল ক্লাসে যাওয়ার আগে আপনাদের এগুলা আগে বুঝতে হবে, এগুলা বোঝার পরে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে যাব। কোনটার কাজ কি, কোনটা করলে কি হয় না হয় এগুলা জানলে তারপরে আমরা প্র্যাকটিক্যালে চলে যেতে পারবো। ইমেজটা আসলে কোন জায়গায় বসাবো, তারপরে যে রোবট টেক্সট আছে এটা কোন জায়গায় আমি সেট করব, এগুলা তো বুঝতেছি না, মানে হ্যাঁ, স্বাভাবিকভাবে ধারণা নেই। বাকিগুলা বুঝছেন কিনা এটা বলেন।
জি স্যার বুঝছি। স্যার আর বাকিদের টাইটেল এবং ডিসক্রিপশন, ঠিক আছে, এই এগুলো কি মানে কোনো বায়ার কি দেয় না নিজেকে ডিসক্রিপশনটা রেডি করতে হয়? বুঝি নাই। মেটা টাইটেল এবং ডিসক্রিপশন। ডেসক্রিপশন বায়ার আপনাকে দেখিয়ে দিবে কিনা? জি 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 জি। বায়ার দেখিয়ে দিবে না, মানে সে ডেসক্রিপশনটা জানে না নিজেকে। কিভাবে টাইটেল এবং ডেসক্রিপশন এসইও ফ্রেন্ডলি করে বসাতে হয়, কিওয়ার্ড ফোকাস করে। ক্লায়েন্ট ডেসক্রিপশনটা জানে না, বিদায় আপনাকে হায়ার করবে। না স্যার, আমি মানে ডেসক্রিপশন যেটা লিখবো ওটা আমরা লিখবো না, ক্লায়েন্ট কোনো মাধ্যমে দিবে? না পুরো আমাদেরই লিখতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার শেষেরটা ৯ নাম্বারটা আর একবার একটু বলেন। সাইট ম্যাপ হচ্ছে সেই জিনিস, আমরা যখন ইওস্টাসিও ইনস্টল করব অটোমেটিক একটা সাইট ম্যাপ ক্রিয়েট হবে। আমাদের ওয়েবসাইটে যা কিছু থাকবে, ইমেজ থেকে শুরু করে আর্টিকেলের মধ্যে ইমেজ বা আর্টিকেলের মধ্যে যে যে লেখা আছে ওইগুলা ফাইল আকারে সাইট ম্যাপে জমা হবে। মানে আমাদের ওয়েবসাইটে যা আমরা আপলোড করব তাই সাইট ম্যাপে জমা হবে। আর ইনফরমেশনটা সার্চ ইঞ্জিন বট সাইট ম্যাপ থেকে নিয়ে সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টে শো করা হবে। আচ্ছা স্যার, আমরা এগুলো প্র্যাকটিসের জন্য কোনো নাই? হ্যাঁ, আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিসের জন্য আমি দেখাবো ক্লাসের মধ্যে প্র্যাকটিক্যালি, আর বাকিটা আপনাদের কিন্তু কি করতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, গুগলের ভাই কোনো এরকম ওয়েবসাইট নেই যে প্র্যাকটিস করার জন্য? কিসের? মানে স্যার ডেমো ওয়েবসাইট যেখানে কাজগুলো প্র্যাকটিস করে। আপনারা এটার জন্য প্র্যাকটিসের জন্য হলে আপনারা ইয়া করতে পারেন, যে ফ্রি একটা কি করতে পারেন, wordpress.com দিয়ে ফ্রি সাইট দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর ওয়ার্ডপ্রেসে কি এইচটিএমএল কোড সাপোর্ট করে নাকি সবগুলোই সাপোর্ট করবে? এখানে আমরা যে কাজগুলা করব, যদি আপনারা প্র্যাকটিস করতে চান, ফ্রি থিম ইউজ করে ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে যে থিমগুলা পাবেন ওই থিমগুলা ইউজ করে আপনারা কাজগুলা করবেন। সো এখানে ক্লাসের মধ্যে যেভাবে দেখানো হবে ওইভাবে আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন, কিন্তু একটা বিষয় মনে রাখবেন, এরকম ফ্রি সাইট দিয়ে আপনারা র্যাঙ্কে আসতে পারবেন না। স্যার যখন আপনারা কোনো কিওয়ার্ড দিয়ে গুগলে যখন সার্চ করবেন তখন আমরা অলরেডি জানি যে সব .com .net .org এই টাইপের ওয়েবসাইট চলে আসে। তো ফ্রি থিম কখনো র্যাঙ্ক করে না, এই জিনিসটা মনে রাখবেন। শুধুমাত্র প্র্যাকটিসের জন্য হলে আপনারা ফ্রি থিম দিয়ে কাজ করতে পারেন। আর এখানে কিন্তু ডোমেইন আর হোস্টিং কিনা তো পরে ইয়া করবে, আপডেট করে দেবে। হ্যাঁ যাবে, এটা পরের ব্যাপার। এটা আপনারা যখন কাজ বুঝবেন বা যদি মনে হয় যে না আমি ডোমেইন হোস্টিং কিনে করব, তাহলে করতে পারেন, সমস্যা নাই। এটা একান্তই আপনাদের উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে কি করবেন। কথা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ আপনাকে এক্সপেরিয়েন্স হতে হলে শুধু ডিজিটাল মার্কেটিং না, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এটা হয়, আপনি যদি লাইভ কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার এক্সপেরিয়েন্স বাড়বে। থিওরিক্যালি আপনি যতই পারেন না কেন, এটা লাইভ কাজ করার মতো না। লাইভ আচ্ছা কাজ ভাই, করলে আপনার অভিজ্ঞতা তাড়াতাড়ি বাড়বে। বা ক্লায়েন্টের কাজ, ওই যে বললাম না। হ্যাঁ, দেখা কি গেল বলতে যে ভাই, চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে ভাই, দেখা গেল যে কাজ ধরেন 3-4 মাস পরে পাইলাম, তো ততদিনে তো মানে অনেক কিছু ভুলে যাব, তাই প্র্যাকটিসটা থাকলে ভালো হইতো, সেই কারণে বুঝলাম। হ্যাঁ, তাহলে আপনারা ফ্রি সাইট দিয়েই কি করবেন, করে নেবেন।
ওয়ার্ডপ্রেসের ফ্রি সাইট দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ফ্রি সাইটের নাম কি স্যার? আপনারা wordpress.com এ যাবেন, wordpress.com এ যাওয়ার পরে সাইন আপ করবেন। সাইন আপ করে ফ্রি সাইট হতে পারে আপনার নাম /wordpress.com এই টাইপের ফ্রিগুলা, মানে wordpress.com থাকবে। যেকোনো একজনের wordpress.com এ সাইন আপ করে ওইখান থেকে একটা ডোমেন নিয়ে নেবেন। সাইন আপ করলেই চলে আসবে। এরপরে কি বাকিটা আমি কি বুঝিয়ে দিব। এটা আগে আমরা এগুলা প্র্যাকটিক্যাল ক্লাসগুলা শেষ করব, তারপরে আপনাদের যদি ফ্রি টিম নিয়ে ক্লাস করার প্রয়োজন মনে করেন আপনারা, তাহলে ফ্রি টিম দিয়ে কি করবেন, কাজগুলা প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা ভাই, ওই যে আপনি এর আগে দেখালেন যে এক একটা ডোমেন কিনতে কত ডলার করে যেন লাগে, তো মানে ওই যে ওইটাকে মানে আমি যদি ডোমেন কিনি ওটা কি 1 বছরের জন্য পাবো? এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কয় বছরের জন্য কিনবেন। ও, ফার্স্টে কিনতে কি বেশি খরচ পড়ে ডোমেন, পরবর্তীতে রিনিউ করতে কম লাগে? এগুলা ওয়েবসাইট বেদে প্রাইস গুলা ভিন্ন ভিন্ন হয়। দেখবেন কোন কোন ওয়েবসাইট প্রথম বছর ফ্রিতে দিচ্ছে আপনাকে, এরপরে দেখবেন রিনিউ করতে এর ডাবলের থেকে বেশি খরচ নিচ্ছে। সেম জিনিস, কথা হচ্ছে ওই 1 বছর যে ফ্রিতে ইউজ করতে দিচ্ছে, পরে কিন্তু ওইটা তুলে নিবে। নেক্সট বছর যখন আপনি রিনিউ করতে যাবেন তখন আরো বেশি দাম পড়বে। আর নরমালি ডোমেন কিন্তু কি $9 পাওয়া যায় 1 বছরের জন্য। তাহলে আমরা ব্রেকের পরে আসি। স্যার একটু প্রেজেন্টটা দিয়ে যাবেন? আমি আসলে আধা ঘন্টা পরে আজকে জয়েন করছিলাম, 9:30টায় জয়েন করছিলাম। ব্রেকের পরে দিয়ে দিব, তো একটু মনে করাই দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে 15 মিনিটের জন্য ব্রেক নিই। ওকে স্যার। হ্যালো ভাই, আছেন নাকি সবাই? রব্বি ভাই আছো? আজকে ক্লাসগুলো সব মাথার উপর দিয়ে গেল। ভাই স্যার যে বললো যে ফ্রি সাইটটা, ও কই wordpress.com দিলাম, এখানে তো অনেকগুলো আসছে, লগইন টগইন এর কোন তো বিষয় দেখতেছি না। আচ্ছা দাঁড়ান, আমি ওয়াটসঅ্যাপে অ্যাকাউন্টটাকে খুলি, ওয়েট করেন। স্ক্রিন শেয়ার দিয়ে কেউ দেখান, না হয় আমি দেখাই। নোমান ভাই দেখেন? জি ভাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
আলী হাসান আলী হাসান ভাই এত চুপচাপ কেন? হাসান ভাই ভাই দেখলেন কিভাবে ক্রিয়েট করলাম? জি ভাই, ট্রাই করতে হবে। এই যে হয়ে গেল। গেট স্টার্ট। হ্যাঁ ভাই। ভাই ফার্স্টে যে আপনি জিমেইলটা দিলেন, ওটা কি আপনার পার্সোনাল নাকি পার্সোনাল না এটা? হ্যাঁ ভাই পার্সোনাল। ও, একবারে এই সাইটটার নাম সই আছে।
রহমান ভাই কয় তো? হ্যালো রহমান ভাই। জি ভাই দেখে ভাই, আপনি তো ইয়া পাইছেন, সাইটটা পেয়ে গেছেন, আমার সাইটই পাচ্ছি না। দেখেন আমি শেয়ার করতেছি। আচ্ছা দেন। সাইট না পেলে আমি দিচ্ছি। এই যে ভাই দেখেন এটা উঠছে, আমি তো ওই সাইডই পাচ্ছি না, দেখেন। আচ্ছা দাঁড়ান, দিচ্ছি। দেখছেন? এটা কি? হ্যাঁ হ্যাঁ এটাই। স্টার্ট ইউর ওয়েবসাইট নিচে যান। কি রে ভাই, হয় না কে? পাসওয়ার্ড কে দিছেন? পাসওয়ার্ডের সমস্যা হলো। পাসওয়ার্ডটা শোনেন আমি বলি। ধরেন এরকম দিবেন ABCD, তারপরে হয়তো হ্যাশ অ্যাট অফ বাসটা, তারপর 1 2 3 4 এরকম। নেমই তো বসিচ্ছে না ভাই। ভাই ইউজার নেম দেন আমার মতো করে দেন। আপনার এটা তো অলরেডি নেওয়া হয়ে গেছে। নোমান বিটি বাদ দেন, অন্য কিছু দেন। কি দেমো রে, সব নামি। ভাই যা দেয় সব লাল আসে, কি করবো কোন? ভাই এগুলো কি মারতেছেন?
ভাই এটা প্র্যাকটিসের জন্য যে ওয়েবসাইটটা সেটা ভাই? হ্যাঁ ভাই ওটাই। আজকে ভাই যে টুলস গুলা দিল সেটা তো এমনি বেসিক্যালি, আর এর কি প্র্যাকটিক্যাল ক্লাস হবে একদম ভাবে ডিটেইলস? হ্যাঁ হ্যাঁ হবে। নোমান ভাই আপনি ভুল টুল উল্টা পাল্টা কি মারছেন? ইমেল এ ভাই ওইরকম হয়? আসছে না, কোনো নামই আসছে না, ইমেল কি আর করব? আগে www বাদ দেন। ইমেল তো ঠিক নাই আপনার। www.bd এটা ইমেল? জি ভাই, এটা ইমেল আমার। ওরে বাবা, আপনারা www মাইরে দিচ্ছেন। আচ্ছা লেখেন, আমি বলি দেখেন হয় কিনা। নোমান ছোটদের সব লেখেন। আচ্ছা বিডি লেখেন আপনার জন্মসাল দেন। আচ্ছা এখন পাসওয়ার্ডে যায় লেখেন। এটা তো লালই দেখায়, লাল সরান লাগবি তো। পাসওয়ার্ডে দেন, পাসওয়ার্ডে তো দেন নাই। পাসওয়ার্ড দিছি। পাসওয়ার্ড কেটে দেন। বলেন। ধরেন আপনার এটা দিব না। আপনি লেখেন, আমি বলতেছি। তারপরে দেন হচ্ছে স্টার দেন একটা ভাই স্টার। ওটাই দিছি, চয়েস নেম দিয়ে দিছি। এখন হবে ক্রিয়েট অ্যাকাউন্ট দেন। ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম। আবার ক্লিক দেন, ক্লিক মনে হয় না। আবার কিটা কয়? সবই তো ঠিক আছে ভাই। Your password cannot be same your name. ইউজার নেম আর পাসওয়ার্ড এক হবে না, আলাদা দেন। ইউজার নেম আলাদা, পাসওয়ার্ড আলাদা, একটু চেঞ্জ করুন। নোমান 1 2 3 আপার কেস লোয়ার কেস দেন, আর মাঝখানে যোগ বিয়োগ গুণন ভাগ যাই হোক একটা চিহ্ন দেন, আর 1 2 3 4 দেন। ক্রিয়েট ইউজার নেম দেন, ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে গেছে। আপডেট পাসওয়ার্ড দেন। কোনটাতে যাব ভাই? লেখেন নোমান বিডি, এখানে লেখেন নোমান বিডি বিডি। ওকে ডান। গট ইট আগে ক্লিক দেন তো। গট ইট, এটা নিচে নিচে ডান সাইডের নিচে কোনার গট ইট নামে একটা পপ আপ শো করতেছে। এটা নিচে নিচে এই যে গট ইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নিচ দিক জানাবেন। নিচের দিক যান, একদম নিচের দিক যান। অপশনই তো নাই আর। নিচের দিকে তো কিচ্ছু নাই, এরকম লোক। আচ্ছা উপরের দিক যান। স্টেপ 3 ভাই তো স্টার্ট। ব্যাক দেন, ব্যাক দেন, ব্যাক দেন। লেখেন হচ্ছে ফ্রিল্যান্সার নোমান লেখেন, বিডি কাটা দেন, নাহলে বিডির সাথে অন্য কিছু অ্যাড করেন, নাহলে বিডির মাঝখানে হাইফেন দেন। নোমান বিডি, বিডি নোমান আর বিডির মাঝখানে হাইফেন দেন। নোমান আর বিডির মাঝখানে এটা কেটে দেন, হাইফেন পিছনের সাইড থেকে কেটে দেন, মাঝে দেন। হ্যাঁ হ্যাঁ বিডি, হ্যাঁ হ্যাঁ ওইসে এখন এটা সিলেক্ট দেন। সরি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। দাদা আছেন? জি জি দাদা আছি। আচ্ছা, রেকর্ডিং আপনি অন করেননি? হ্যাঁ রেকর্ড করতেছি আলাদা সফটওয়্যার দিয়ে। ওকে ওকে, তাহলে খুবই ভালো হচ্ছে। আমি দেখলাম যে রেকর্ডিং অন নাই তো। হুম। আর অ্যাটেন্ডেন্স কম কেন?
আছে কারো কাছে উত্তর আছে? কেউ বলতে পারবেন কি সমস্যা? এই যে ফ্রি একটা সিলেক্ট করুন, ফ্রি। অ্যাটেন্ডেন্স কম কেন জিজ্ঞেস করতেছে আপনাদের। 15 জন আছেন আপনারা। এরপর আসেনি হয়তো। আসবে, বুঝতে পারি নাই। ব্রেক ছিল, মানে এতক্ষণ ক্লাস হয়েছে আর কি, একটু ব্রেক হয়েছে 10-15 মিনিট, যার ফলে এখনো কেউ আসে না ঠিকঠাক। আছি তো স্যার, আছি, আমরা আছি তো। 15 জন আছেন আপনারা। এক ভাই বললো যে তার ইলেকট্রিসিটি প্রবলেম, সেই কারণে করতে পারতেছেন না ক্লাস। ওকে ঠিক আছে, যাও তাহলে কন্টিনিউ করেন। হ্যাঁ জি। স্যার এটা কি দেখাচ্ছেন? হ্যাঁ, স্ক্রিনশট আপ করেন আপনি। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স শেষে দিচ্ছি। আচ্ছা, আমরা ব্রেকের আগে যেটা দেখছিলাম, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন দেওয়ার নিয়মাবলী, হেডিং ট্যাগ কি, কিওয়ার্ডের রেশিও কেমন হবে একটি কন্টেন্টে, ইমেজ কিভাবে অপটিমাইজ করব বা ইমেজ অপটিমাইজেশন কেন গুরুত্বপূর্ণ, গুগল ওয়েবমাস্টারে কেন আমরা ওয়েবসাইট সাবমিট করব, robot.txt ফাইল এবং সাইট ম্যাপের কাজ কি, এগুলা সম্পর্কে আলোচনা করছিলাম। তো এগুলা যখন আমরা কমপ্লিট করব, মোটামুটি একটি পেজ তখন কি অপটিমাইজ হয়ে যাবে। আর অপটিমাইজ হয়ে গেলে আমরা ক্লায়েন্টকে কাজটা ডেলিভারি দিতে পারবো। তো এখন আলোচনা করব আমরা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মেনটেন করার জন্য আমাদের যে যে প্লাগইনগুলা প্রয়োজন পড়ে, এই প্লাগইনগুলা নিয়ে আমরা আজকে কি আলোচনা করব। তো এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চন আছে? অন পেজ এসইওর যে যে টপিকগুলা নিয়ে বলছিলাম, ওইগুলা কেউ কোনো জায়গায় বুঝতে কোনো প্রবলেম হয়েছে আপনাদের? স্যার ওটা প্র্যাকটিক্যালে দেখালে ভালো হবে। এই হ্যাঁ, প্র্যাকটিক্যালি দেখবো আমরা, আপাতত বুঝছেন কিনা এটাই বলতেছি। স্যার আপাতত স্যার সিম্পল ভাবে স্যার বুঝছি। আচ্ছা, ওকে। ওয়ার্ডপ্রেস প্লাগইন, আমরা যেরকম নতুন মোবাইল বা নতুন স্মার্টফোন কেনার পরে ডিফল্ট অবস্থায় যে সফটওয়্যারগুলো ইনস্টল করা থাকে, শুধুমাত্র ওইগুলা দিয়ে আমরা কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোনটা চালিয়ে কি পাই না, কমফোর্টেবল ফিল করি না। তো যার কারণে আমরা কি কি ইনস্টল করি, শেয়ারইট, হ্যাঁ, ভিডিও দেখার জন্য ম্যাক্স প্লেয়ার, মানে এই টাইপের অনেক কিছু আমরা ইনস্টল করে নিই প্লে স্টোর থেকে। ঠিক তেমনি ভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যখন আপনারা তৈরি করবেন বা একটা ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কাজ যখন আপনারা করবেন নতুন অবস্থায়, তো যেটা করতে হবে, তার সাইটে পর্যাপ্ত পরিমাণ প্লাগইন থাকবে না কাজ করার জন্য। হয়তো যে ইয়স্টের কথা বলছিলাম আপনাদের, ওই ইয়স্ট কিন্তু নাও থাকতে পারে ইনস্টল করা, কারণ তার নতুন ওয়েবসাইটে আপনি যেহেতু কাজ শুরু করবেন, সো না থাকা তাই স্বাভাবিক, ইনস্টল না থাকা তাই স্বাভাবিক। তো আপনাকে যেটা করতে হবে, রিকমেন্ডেড প্লাগইন গুলা আপনার অ্যাড করে নিতে হবে। সেটা হতে পারে ইয়স্ট প্লাগইন, হতে পারে র্যাঙ্কম্যাট, মানে র্যাঙ্কম্যাট যেহেতু আপনাদের মডিউলস এর বাইরে, সো র্যাঙ্কম্যাট মনে রাখবেন,
ইয়স্টের মতোই একটা প্লাগইন, হয় র্যাঙ্ক ম্যাথ দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অন পেজ এসইও করা হয়, অথবা ইয়স্ট প্লাগইন দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অন পেজ এসইও করা হয়। শুধু মনে রাখেন যে র্যাঙ্ক ম্যাথ এবং ইয়স্ট এই দুইটার মাধ্যমে যে কোনো একটা দিয়ে অন পেজ এসইওর কাজ করা হয়। তো এরকম করে আরো প্লাগইনস লাগবে আমাদের। আমি স্ক্রিনটা শেয়ার করি একটু। আমি প্লাগইনসে যাচ্ছি, এই যে প্লাগইনস থেকে ইনস্টলড প্লাগইন যেগুলো আছে ওইগুলাতে ক্লিক করতেছি। দেখেন, একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কি কি প্লাগইন লাগবে এটা ডিপেন্ড করবে হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটের বিজনেসের উপরে ডিপেন্ড করবে। সেটা তার ওয়েবসাইট হতে পারে, পার্সোনাল ওয়েবসাইট হতে পারে, কোম্পানি ওয়েবসাইট হতে পারে, ই কমার্স ওয়েবসাইট, যাই হোক না কেন। কিন্তু ডিফল্ট অবস্থায় একটি ওয়েবসাইটে মানে কমন ওয়েবসাইটে যে যে প্লাগইনগুলোর প্রয়োজন পড়বে এগুলা আপনাদের একটু হিন্টস দিয়ে দিই। এখানে দেখেন স্মাস, সুমোমি, ডব্লিউপি পাস টেস্ট ক্যাচ, তারপর হচ্ছে ইয়স্ট এসইও, আর জেটপ্যাক, কন্টাক্ট প্রম 7, এগুলাই। তো এখন এগুলার আমরা ইয়স্ট এসইওর কাজটা কি জানলাম, যে ইয়স্ট এসইওর মাধ্যমে অন পেজের কাজ করা হয়। বা ইয়স্ট এসইও ছাড়া আমরা কিন্তু অন পেজ এসইওর কাজ করতে পারবো না। তো গেল ইয়স্ট এসইও, গেল যে ইয়স্ট এসইওর মাধ্যমে এই কাজটা করা হয়। এরপরে এখান থেকে শুরু করি আমি এসমাস। এসমাসটা খুব জনপ্রিয় একটা প্লাগইন, যেটার মাধ্যমে আপনাদের কিন্তু আমি বলেই দিচ্ছি যে ইমেজ অপটিমাইজেশন করার সময় ইমেজগুলা যদি কম্প্রেস করা না হয়, ইমেজ যদি আপনি 100 কিলোবাইটের মধ্যে না রাখেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড কমে যাবে, লোড নিতে টাইম বেশি লাগবে। লোডিং স্পিড বাড়বে, সরি কমবে না, লোডিং স্পিড বাড়বে, বেশি টাইম নিবে। যার কারণে কি আমরা এসমাসটা ইউজ করব। পাশাপাশি এসমাস ছাড়াও আপনি ওই কাজটা করতে পারেন যে অনলাইনে ইমেজ কম্প্রেসর টুলস ইউজ করে। সো এটা হচ্ছে আমাদের ইউজ করতে এটা ইজি হবে। সো জেনে রাখেন এসমাস টুলস এর মাধ্যমে আমরা ইমেজের ফাইল সাইজগুলা কি করতে পারবো, কমাতে পারবো। তার জন্য এসমাসটা আমরা ইউজ করব।
এরপরে সুমমি, সুমমিটা লাগবে ভিজিটররা যেন আমাদের কোনো একটা আর্টিকেল পড়ার সময় বা ভিজিট করার সময় কোনো একটা ইনফরমেশন শেয়ার করতে মন যদি চায় তাদের, তারা যেন সোশ্যাল শেয়ারের বাটনগুলা খুঁজে পায়, পাশাপাশি মানে তাদের ইচ্ছে মতো যেন শেয়ার করতে পারে পোস্টগুলো, তার জন্য এই অপশনটা রেখে দিতে হবে, সোশ্যাল শেয়ার বাটনগুলা। তো এখন সোশ্যাল শেয়ার বাটন অ্যাড করার জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অনেকগুলা টুলস আছে, ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে অনেকগুলা প্লাগইন আছে। সো তার মধ্যে আমার যেটা ভালো লাগে এটা হচ্ছে সুমমি, যেটার মাধ্যমে আমরা আমাদের ভিজিটরদের এই যে এরকম, এটা আপনি ডানে বামে উপরে নিচে আপনি যে কোনো জায়গায় এটা বসাতে পারেন। তো যেমন এই আর্টিকেলটা যদি কোনো একজন ভিজিটর ভালো লাগে তাহলে সে নির্দ্বিধায় এগুলা কি করতে পারবে, শেয়ার করতে পারবে। যার কারণে সুমমিটা আমার কাছে বেস্ট মনে হয় এবং দেখতেও সুন্দর, যার কারণে সুমমি আপনাদের কি সাজেস্ট করলাম। এরপরে হচ্ছে সুমমির পরে ওয়ার্ডপ্রেস রিকমেন্ডেড প্লাগইন হচ্ছে WP ফাস্টেস্ট স্কেচ। W ফাস্টেস্ট স্কেচ ইউজ করা হয় আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটার স্পিড বাড়ানোর জন্য, মানে দ্রুত গতিতে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেন কি লোড হয়, তার জন্য যে WP ফাস্টেস্ট স্কেচ যেটা আছে ওইটা আমরা ইনস্টল করব। এখানে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা দুইটা উপায়ে ওয়েবসাইটের লোডিং টাইম কমাতে পারি, ফ্রি টুল এবং পেইড টুল, ফ্রি এবং পেইড। তো ফ্রি টুলসের মাধ্যমে মাঝে মধ্যে দেখা যায় এই ক্লায়েন্টের ওয়েবসাইট এমন জটিল কতগুলো এরর থাকে তার ওয়েবসাইটে যে ফ্রি টুল দিয়ে এটা স্পিডটা কমানো অসম্ভব। তো তখন কিন্তু আমাদের পেইড টুলের হেল্প নিতে হবে। তো পেইড টুলের হেল্প নিতে গেলে এটা যেটা দেখতেছেন WP ফাস্টেস্ট স্কেচ বা ওয়ার্ডপ্রেস ফাস্টেস্ট স্কেচ, এটা কিন্তু আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। কিন্তু যদি বেশি এরর দেখায় ক্লায়েন্টের ওয়েবসাইটে, যদি বেশি পরিমাণ এরর থাকে ইমেজ কম্প্রেসের ক্ষেত্রে বা সাইটের লোডিং স্পিড কমানোর ক্ষেত্রে, তখন কিন্তু পেইড ভার্সন ইউজ করতে হবে, যেটা হচ্ছে WP রকেট। যেটা ইউজ করলে যে কোনো রকমের এরর থাকুক না কেন ওইটা আমরা কি করতে পারবো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দ্রুত যেন লোড নেয় এই ব্যবস্থা আমরা করতে পারবো WP রকেটের মাধ্যমে। তো যদি ক্লায়েন্ট যদি চায়, ধরেন তার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে এরর, যার কারণে লোডিং স্পিড ইমেজগুলা কমপ্রেস করার পরেও লোডিং স্পিড কমতেছে না, তো তখন তাকে সাজেস্ট করতে হবে যে আপনি WP রকেট ইউজ করেন বা ওইটা পারচেস করে দেন, বাকিটা আমি করে দিচ্ছি। আর যদি সে আপনাকে ওই WP রকেট বাই করার জন্য পে করে তাহলে আপনাকে ওইটা কি করে দিতে হবে। এরপরে কন্ট্যাক্ট ফ্রম 7 আমরা ইউজ করি ক্লায়েন্ট কোনো ভিজিটর যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায়। কারণ দেখেন কন্ট্যাক্ট আছে, ক্লিক দিলাম, এই যে এই ফর্মটা যেটা আছে
নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ। এই কন্টাক্ট ফ্রম 7 এটা ইনস্টল থাকার কারণে, এই প্লাগইনটা ইনস্টল থাকার কারণে এটা কিন্তু চলে আসতেছে, মানে ভিজিটররা আমাদের সাথে কি কন্টাক্ট করতে পারবে। এই ফর্মটা কি ওই প্লাগইনটা অ্যাড থাকার কারণে এরকম ফর্ম চলে আসছে, না হলে এটা কি ব্ল্যাঙ্ক থাকতো। তো এই হচ্ছে মোটামুটি একটি ওয়েবসাইটের, একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কমন যে প্লাগইন গুলা লাগবে যে কোনো সাইটে, রেকমেন্ডেড প্লাগইন যেগুলা এগুলাই। আর বাকিগুলা নির্ভর করবে তখনই এই ক্লায়েন্টের সার্ভিস বেদে তার ওয়েবসাইট কেমন হবে এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বাকি প্লাগইন গুলা অ্যাড করব। আদারওয়াইজ যদি নর্মাল এরকম কোনো সাইট হয় তাহলে আর লাগবে না, এগুলা দিয়ে আমরা কাজ শুরু করতে পারবো। আপনারা আশা করি কেউ কিছু বলছেন? ডোমেইন যদি আপগ্রেড না করা হয় তাহলে তো প্লাগইন ইউজ করা যাচ্ছে না ফ্রি ভার্সনে। হ্যাঁ, ফ্রি ভার্সনে আপনারা প্লাগইন গুলা অ্যাড করতে পারবেন না, সবগুলা না, কোনো কোনো প্লাগইন পারবেন, কোনো কোনো প্লাগইন পারবে না। এই জন্য তো বললাম যে ফ্রি সাইটে সব ফিচার গুলা আপনারা পাবেন না। ফ্রি সাইট হলে এইটা জাস্ট নর্মাল ইয়ার জন্য, যারা শিখে শুধু তাদের জন্য। কিন্তু আপনি যদি প্রফেশনালি মার্কেট প্লেস উপযোগী সার্ভিস দেওয়ার জন্য যদি শিখতে চান, তাহলে আপনাকে ডোমেন হোস্টিং কিনেই আপনাকে শিখতে হবে। স্যার কিছু কিছু সময় দেখি অনেক ওয়েবসাইট অফার দেয় ফ্রিতে ডোমেইন হোস্টিং। হ্যাঁ, নিয়ে নেন, সামনে তো আবার অফার আসতেছে, ওই টাইমে আপনারা নিয়ে নেন, খুব কম প্রাইসে আপনারা পাবেন। আচ্ছা স্যার। যদি প্র্যাকটিস করার মন মানসিকতা থাকে, অথবা না কিনলেও সমস্যা নাই, যেটা দেখাবো ভিডিওটা দেখে দেখে পরে যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ওইটা দিয়ে করতে পারবেন। কারণ আপনাদের বলা হয়েছে কিনা জানি না, অন পেজ এসইওর ফার্স্ট যে অর্ডারটা পেয়েছি ওইটা কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়েই প্র্যাকটিস করছি। এর আগে কাজগুলা জানতাম, কিন্তু রিয়েলি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করছি তখনই ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে, যখন অর্ডার পেয়েছি তখন। এটা 2016-র কথা। কারণ আমি জানি যে নতুন অবস্থায় কারো ওয়েবসাইট থাকে না, বা ওয়েবসাইট কেনার অ্যাবিলিটি আমাদের থাকে না, যার কারণে আমাদের বেশিরভাগের কি ডোমেন হোস্টিং থাকে না, এই জন্য আমরা প্র্যাকটিস করতে পারি না। তো সমস্যা নাই, যেগুলা দেখানো হবে ওইগুলা যদি ভালোভাবে আয়ত্তে থাকে তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইটের যখন অর্ডার পাবেন, ক্লায়েন্ট যখন আপনাদের অর্ডার দিবে তখন আপনারা ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়েই প্র্যাকটিস করতে পারবেন। তো এখন দেখি পেজ অপটিমাইজেশনের তো আমরা সার্ভিস দিব। তো প্রাইস কি রকম বলছিলাম বলেন? অন পেজ অপটিমাইজেশনের জন্য এই মার্কেট প্লেসে যে সার্ভিসগুলো আমরা দিব তার প্রাইস কি রকম বলছিলাম আপনাদের? স্যার এক পেজ হইলে $10। $15। 10 বা $15। কিন্তু আপনারা যখন মার্কেট প্লেসে এখন দেখবেন, অনেকেই দেখবেন 5টা পেজ $5 করে দিচ্ছে, এরকমও দেখবেন। তা এখন আপনাদের মনে তখন কি চিন্তা হবে যে এই যদি 5টা পেজ $5 করে দেয়, আমরা একটা পেজ $10-15 যে দিব, আসলে আমাদের গুলা সেল হবে কিনা। বিষয়টা হচ্ছে এরকম যে সে কম দামে বেশি পেজ অপটিমাইজ করে দিলেও রিয়েল ক্লায়েন্টরা অনেক ভেবে চিনতে তার সার্ভিসটা নিবে। কেন? যেহেতু কম দামে বেশি প্রাইস
কম দামে বেশি পেজ অপটিমাইজ করে দিচ্ছে সে, তো তখন ওদের মনে একটা সন্দেহ তৈরি হবে যে এতগুলা পেজ, 5টা পেজ যদি $5 করিয়ে দেয়, তাহলে আসলে কি ঠিক মতো সে কাজটা করে দিবে, নাকি যে কম দামের মতোই কোয়ালিটি দিয়ে সে করে দিবে। মানে ওই যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এগুলা যদি এসইও ফ্রেন্ডলি করে করা না হয় তাহলে কাজ হবে না। এবং আপনার এই মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশনের পাশাপাশি হচ্ছে যে কিওয়ার্ড যে জায়গায় আপনি বসাবেন, আমি দেখাচ্ছি আপনাদের। ওইটা না, আর একটা সাইট দিয়ে দেখায় আপনাদের, এটা না হলে আবার ইয়া হবে। এই সাইটটা দিয়ে করলে আমার সাইটে আবার ইয়াগুলা মরে যাবে। এটা হচ্ছে কোনটা দিয়ে দেখায়, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে একটু সাইটটার ইনফরমেশন গুলা নিয়ে নিচ্ছি, একটু দাঁড়ান।